ওকে, হ্যাঁ, এখন শুরু করো। আচ্ছা, এখন রেকর্ডিং স্টার্ট হয়েছে। আহ, আমি একটু আবার তাহলে শুরু করি। সেটা হলো যে আহ, আজকে আমাদের সিলেবাসের যে নির্ধারিত যে টপিকটা সেটা হচ্ছে আহ, বাংলা ব্যাকরণ নিয়ে। স্ক্রিন কিন্তু এই দেখা যাচ্ছে না। আশা করি এখন দেখা যাচ্ছে। জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে তাহলে আজকে আমাদের যে নির্ধারিত টপিক সেটি হচ্ছে বাংলা ব্যাকরণ নিয়ে। বাংলা ব্যাকরণের যে টপিকগুলো আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে পদ, ক্রিয়ার কাল, বাগধারা, আহ, এবং কারক ও বিভক্তি। আহ, এই যে সেকশনগুলো থেকে প্রশ্ন প্রতিবারই আসে, আহ, এবং খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আহ, বাংলা ব্যাকরণের যে নৈর্ব্যক্তিকগুলো সেগুলো মোটামুটি কোনো ঘোরানো পেঁচানো কোনো ইস্যু নাই। ঠিক আছে, এগুলো আমরা চেষ্টা করব আহ, প্রত্যেকটাই যাতে কারেক্ট হয়। ঠিক আছে, যত বেশি আমি কারেক্ট করতে পারবো আমার আহ, আমার প্রিলিতে টিকার চান্সটা আমার তত বেশি হবে। আসলে প্রিলিতে আহ, যেই আহ, উত্তরগুলো আহ, মোটামুটি সকলেরই জানা, ঠিক আছে, সেগুলোতে যাতে কোনোভাবে আমরা ভুল না করি। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো কিছুটা ক্রিটিক্যাল হয় বা কিছুটা আনট্রেডিশনাল হয়। সেগুলোর ক্ষেত্রে সবারই দাগাতে প্রবলেম হতে পারে। কেউ ঠিক করবে, কেউ ভুল করবে, সেটা তার মানে ইন্টেলেক্টের ভিত্তিতে। কিন্তু বাংলা ব্যাকরণের ক্ষেত্রে মূল বিষয় সেটা হচ্ছে যে এখানে যেহেতু বই থেকে সরাসরি তুলে দেওয়া হয় এবং এটা একটা নির্দিষ্ট সিলেবাস আছে, সেহেতু এই বাংলা ব্যাকরণ থেকে আমরা 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 আমাদের যে বাংলা ব্যাকরণের যে বইটা আছে, বিশেষ করে বোর্ড বইটা, সেটা যদি আমরা কমপ্লিট করে যেতে পারি, ঠিক আছে, তাহলে আশা করি এই আহ, বাংলা থেকে আমাদের আমরা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো আর কি। তো বাংলা ব্যাকরণের কিছু নির্ধারিত টপিক আছে। আপনারা যদি বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন তাহলে এই টপিকগুলো আমরা ইজিলি আমরা এগুলোকে ডিটেক্ট করতে পারবো আর কি। ঠিক আছে, তো এই আহ, এই টপিকগুলোর আমরা প্রথমে টপিকগুলো আমরা দাগিয়ে নিব। ঠিক আছে, দাগিয়ে নিয়ে আমরা চেষ্টা করব যে ওই টপিকগুলোর মধ্য থেকে হচ্ছে, যেহেতু বারবার কোশ্চেন আসতেছে, ওই টপিকগুলো যাতে আমরা বারবার প্র্যাকটিসের মধ্যে রাখি। আহ, আমি সব সময় বলে থাকি যারা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন তারা সব সময় চেষ্টা করবেন প্রতিদিন অন্তত একটা বা দুইটা, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক আপনারা সলভ করবেন। কোশ্চেন ব্যাংক যত সলভ করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ততই আপনার প্রিলিতে আপনার পাস করার পসিবিলিটি তত বাড়বে। এবং কোশ্চেন ব্যাংক সলভ করার সময় আপনি যেগুলো ভুল করতেছেন সেটা একটা খাতায় আপনি নোট রাখেন। খাতায় একটু নোট রাখেন যে এই এই টপিকটায় আর এই ইনফরমেশন ছিল যে যেই নৈবেদিকটা আপনি দেখাতে ভুল করেছেন। তো এই যেই খাতায় যে আপনি এটা টুকে রাখলেন সেটা আপনি 2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর এটা একটু রিভাইজ করেন, একবার জাস্ট চোখ বুলিয়ে যান। হ্যাঁ, জাস্ট একবার দেখে যান, তাতেই যথেষ্ট। এটা আপনার এটা কিন্তু আপনার মেমোরিতে স্টোর হয়ে যাবে। আবার যখন আপনি, যেহেতু নৈর্ব্যক্তিক, আপনার কাছে তো উত্তরগুলো আছেই, অপশনগুলো, তাহলে যেহেতু আপনার মস্তিষ্কে স্টোর হয়ে গেছে একবার, এটা কিন্তু আপনি যদি চর্চার মধ্যে থাকেন তাহলে কিন্তু আর দাগানোর সময় আপনি আর ভুল করবেন না। আহ, এ- এই স্ট্র্যাটেজিগুলো আমি পড়ার সময় আরো কিছু স্ট্র্যাটেজি বলতে বলতে শেয়ার করব। আমরা এখন মূল টপিকেই চলে আসি। আমাদের যে আজকের টপিক প্রথম, সেটি হচ্ছে যে পদ। এই আহ, পদের প্রকারভেদ নিয়ে আহ, বাংলা ব্যাকরণের যে নতুন বই, তার আগের বই, সেখানে কিছু ডিফারেন্স ছিল। তো আমরা নতুন যে ব্যাকরণ বই সেটা আমরা ফলো করব। এখানে এই নতুন ব্যাকরণ আহ, যে বইটা, সেখানে হচ্ছে পদকে ভাগ করা হচ্ছে 8 ভাগে। আহ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ।
তার আগেই বলি যে পদ পদ বলতে আমরা কি বুঝি? বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়। আহ তাহলে এই যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে পদ বলা হয়, এখানে বিভক্তি একটা একটা টপিক এসেছে। এই বিভক্তি বিষয়টা কি, ঠিক আছে? সেটা সম্পর্কে জানার জন্য আমাদের ওই কারক বিভক্তি, এই কারক বিভক্তির একটা আলাদা চ্যাপ্টার আছে। সেখানে এই বিভক্তি সম্বন্ধে বলা আছে। আমরা জানি আহ, আমাদের আহ, আজকেও এই কারক বিভক্তি সম্পর্কে বলা আছে। আমি একটু আপনাদের যেহেতু ওই বিভক্তি শব্দটা চলে এসেছে সামনে, ওই বিভক্তি শব্দটার উপর একটু আমি আলোকপাত করি, আসলে বিভক্তি সম্পর্কে আসলে কি বলা হচ্ছে। আহ, আমরা আহ, অনেকগুলো বিভক্তি সম্পর্কে আমরা জানি, যেমন পূর্ণ বা প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, চতুর্থী, ষষ্ঠী এবং পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এই বিভক্তিগুলো সম্পর্কে আমরা জানি। এই আহ, বিভক্তিগুলোর কিছু কিছু অক্ষর দিয়ে আসলে এগুলো অক্ষর বা শব্দ দিয়ে এই বিভক্তিগুলো আমরা আমরা সেগুলোকে আমরা শব্দে ব্যবহৃত হই বলে আমরা জানি। তাহলে এই আহ, আহ, এই যে এই অক্ষরগুলো বা শব্দগুলো কিভাবে একটা সেন্টেন্স একটা সেন্টেন্স গঠনে প্রভাব রাখছে, সেটা এক বচনের ক্ষেত্রে কিভাবে, বহু বচনের ক্ষেত্রে কিভাবে, সেটা একটু আমি আপনাদের সাথে আলোচনা করছি। আহ, আমরা জানি এই যে বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য, অন্বয় শব্দের অর্থ সম্পর্ক, তাহলে বাক্যের প্রতিটি শব্দের সাথে সম্পর্ক সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হচ্ছে তাদেরকে আমরা বিভক্তি বলি। যেমন প্রথমা বিভক্তি বলতে আমরা শূন্য, আহ, অ, এ, তে, এতে, এগুলো এক বচনের ক্ষেত্রে ইউজ হয়, আর বহু বচনের ক্ষেত্রে রা, এরা, গুলি, গণ, এই বহু বচনগুলো ইউজ হয়। দ্বিতীয় দ্বিতীয়া যে বিভক্তি, সেখানে আমরা দেখছি এক বচনের ক্ষেত্রে কে রে, বহু বচনের ক্ষেত্রে দিগে, দিককে, দিগে রে, দের, এই বর্ণগুলো যুক্ত হচ্ছে। এখন এই বর্ণগুলো কিভাবে একটা সেন্টেন্স মেকিং এ প্রভাব রাখছে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে আহ, কলম, কলম দাও, ঠিক আছে? কলম দাও, তাহলে এই যে কলম, এই কলম এটা কি বিভক্তি? এই কলম শব্দটা এখানে হচ্ছে এটা একটা প্রথমা বিভক্তি, ঠিক আছে? আহ এবার আমরা যদি বলি যে এটার যদি একটা বহু বচনের উদাহরণ দিই, যে কলমগুলি দাও, ঠিক আছে? তখন কলমগুলি, এই যে যেহেতু বহু বচন হচ্ছে, তাহলে এখানে গুলি শব্দটা ইউজ হচ্ছে। দ্যাট মিন্স এটা এটাও প্রথমা বিভক্তিতে প্রথমা বিভক্তি ব্যবহৃত হচ্ছে বহু বচনের ক্ষেত্রে। এবার আমি যদি তদ্রূপ তদ্রূপ যদি আমি আহ, পঞ্চমী বিভক্তি ইউজ করি, যে আহ, সাভার থেকে ময়মনসিংহ অনেক দূর, তাহলে সাভার থেকে ময়মনসিংহ, তাহলে সাভার আর ময়মনসিংহ এই দুইটা শব্দকে কানেক্ট করছে সাভার থেকে। এই থেকে শব্দটা, এই থেকে হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি তৃতীয়া বিভক্তির কথা বলি, যে তৃতীয় বিভক্তি বলতে আমরা এক বচনে দ্বারা, দেয়া, কর্তৃক, ঠিক আছে, এই 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 শব্দ, এই বর্ণগুলো ইউজ হয় বা এই শব্দগুলো ইউজ হয়। তাহলে আমরা যদি বলি যে মুক্তিযোদ্ধা কর্তৃক দেশ স্বাধীন হয়েছে, তাহলে এই যে কর্তৃক, মুক্তিযোদ্ধা আর দেশ স্বাধীন হয়েছে, এই শব্দগুলোর মধ্যে অন্বয় বা সম্পর্ক সাধন করেছে কিন্তু এই কর্তৃক শব্দটা। তার মানে এই মুক্তিযোদ্ধা কর্তৃক, এই কর্তৃক হচ্ছে এখানে তৃতীয়া বিভক্তি। আশা করি আমি বিভক্তি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি। এটা আমি আরো সামনে এটা আরেকটু ডিপলি এটা নিয়ে কথা বলবো। আমি চলে যাই এখন আহ, পদ, এই টপিকটাতে। তাহলে এই যে আহ, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত যে শব্দ বা ধাতুকে পদ বলা হয়। যেমন আমরা যে বললাম যে আহ, আহ,
মুক্তিযোদ্ধা কর্তৃক দেশ স্বাধীন হয়েছে। তাহলে এই যে এই, মুক্তিযোদ্ধা কর্তৃক, এই যে কর্তৃক যে বিভক্তি, এই বিভক্তি যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধার সাথে। ঠিক আছে? তাহলে এই মুক্তিযোদ্ধা নিশ্চয়ই কোন একটা পদ বিলং করে। তাহলে সেটা কোন পদ, সেটা আমি ধীরে ধীরে আপনাদেরকে আমি ব্যাখ্যা করব। আহ, পদকে সাধারণত মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়: সব্যয় পদ এবং অব্যয় পদ। ঠিক আছে? আমি আগে বলেছি নতুন ব্যাকরণে পদের পদের আহ, আহ, পদকে 8 ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু আহ, আগের যে ব্যাকরণ বই সেখানে পদকে 5 ভাগে ভাগ করা হয়েছিল। সব্যয় পদ সেখানে সব্যয় এবং অব্যয়। সব্যয় পদ ছিল 4টি: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়া। তাহলে আহ, এইগুলো মোটামুটি সবারই জানা। আমি জাস্ট আপনাদেরকে একটু রিমাইন্ড করাবো যে বিশেষ্য পদ কোনটি। বিশেষ্য পদ হচ্ছে বাক্যে ব্যবহৃত যেই সকল পদের মাধ্যমে, এই জিনিসগুলো একটু আমাদের একটু নোট করে রাখতে হবে, যাতে আমি এগুলো বরাবর যাতে মনে রাখতে পারি। সেগুলো কি কি? বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তির নাম, কোনো জাতির নাম, কোনো সমষ্টির সমষ্টিবাচক কোনো শব্দ, কোনো বস্তুর নাম, কোনো স্থান, কোনো কাল, কোনো ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয়, তাকে বিশেষ্য পদ বলা হয়। তার মানে এই যে ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, ধর্ম, কর্ম এবং গুণ, এই 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 বিষয়গুলো যদি আমি একটু মাথায় রাখতে পারি, তখন আমি বিশেষ্য পদের যে 6 প্রকার, সেটা আমরা কিন্তু ইজিলি মনে রাখতে পারবো। তাহলে আহ বিশেষ এই যে 6 প্রকার যে বিশেষ্য পদ, সেখানেই এইগুলো কভার হয়ে যাবে। যেমন নামবাচক বিশেষ্য, প্রপার নাউন, কোনো ব্যক্তির নাম, কোনো একটা ভৌগোলিক স্থানের নাম, কোনো ভৌগোলিক সংজ্ঞা বলতে নদী, পর্বত, সমুদ্রকে বোঝাচ্ছে, এবং গ্রন্থ, এই গ্রন্থের নাম নামবাচক বিশেষ্য, খুব ইজি। আহ জাতিবাচক বিশেষ্য, কোনো এক জাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝাচ্ছে জাতিবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য, কোনো বস্তু বা দ্রব্যের নাম বোঝাচ্ছে। ঠিক আছে? সমষ্টিবাচক বিশেষ্য, সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত। ঠিক আছে? আহ, সেটাকে আমরা বলছি সমষ্টিবাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য, এই ভাববাচক বিশেষ্য থেকে কোশ্চেন আসে, এবং গুণবাচক বিশেষ্য থেকে কোশ্চেন আসে। যে লিখে দেওয়া হয় যে ধর্ষণ, আহ, 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 ভোজন, দর্শন, গমন, শয়ন, এগুলো কোন ধরনের বিশেষ্য? ভাববাচক বিশেষ্য। যদি বলা হয় যে গুণবাচক বিশেষ্য কোনগুলো, তারল্য, তিক্ততা, এগুলো আসে পরীক্ষাতে। সৌরভ, স্বাস্থ্য, যৌবন, চাতুর্য, তারুণ্য, সৌন্দর্য, এগুলো কোন ধরনের বিশেষ্য? এগুলো গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্যের মাধ্যমে আসলে কি বোঝাচ্ছে? কোনো কোনো একটা বস্তু বা কোনো ব্যক্তির দোষ অথবা গুণের নাম বোঝাচ্ছে। যেমন মিষ্টি, আহ, মিষ্টির গুণ হচ্ছে মিষ্টত্ব। ঠিক আছে? আহ, আহ, তার মানে তার মানে এই যে মিষ্টির গুণ, সেটা হচ্ছে মিষ্টত্ব। ঠিক আছে? যেমন কোন একটা তরল দ্রব্য, এই তরল দ্রব্যের গুণ হচ্ছে তারল্য। ঠিক আছে? কোন তিক্ত দ্রব্যের গুণ হলো তিক্ততা। হ্যাঁ, তদ্রূপ আমাদের আহ, আহ, কারোর মধ্যে যদি চতুরতা বেশ আহ, বেশ পরিমাণে থাকে, তখন সেটাকে আমরা বলছি চাতুর্য। ঠিক, এখানে চাতুর্য হচ্ছে গুণবাচক বিশেষ্য। আহ আহ, আচ্ছা, তাহলে এই আমাদের এটা মোটামুটি বিশেষ্য পদ, এটা কভার হয়েছে। আমরা গুণবাচক বিশেষ্য এবং ভাববাচক বিশেষ্য, এই 5 আর 6, এই এই দুইটা থেকে একটু কোশ্চেন হয়। আমরা গুণবাচক বিশেষ্যগুলোর নামগুলো একটু আমরা মনে রেখে যাব। আচ্ছা, এরপর আমরা আসছি বিশেষণ পদ। আমরা জানি 3টা বিষয়: বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে, সেটা হচ্ছে বিশেষণ পদের মাধ্যমে। এই বিশেষণ পদকে 2 ভাগে ভাগ করা হচ্ছে: নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। আচ্ছা, আহ নাম করব। ঠিক আছে? আহ নাম বিশেষণ, নাম বিশেষণ বলতে মূলত বিশেষ্য পদ আর সর্বনাম পদ, এই 2টা পদকে যখন বিশেষায়িত করবে, তখন তাকে বলছি আমরা, তাদেরকে নাম বিশেষণ। যেমন সুস্থ সবল দেহকে কেনা ভালোবাসে, এখানে দেহ, এই দেহ শব্দটা হচ্ছে এখানে বিশেষ্য পদ। তাহলে আমরা যদি বলতাম দেহকে কেনা ভালোবাসে, সেটা হচ্ছে একটা এই সুস্থ সবল শব্দটা যদি না থাকতো, দেহকে কেনা ভালোবাসে, দেহ হচ্ছে এখানে বিশেষ্য পদ। তাহলে এই বিশেষ্য পদকে এখানে বিশেষায়িত করছে সুস্থ সবল, এই বিশেষণটা। সুস্থ সবল দেহকে কেনা
ভালোবাসে। এরপর আসছে যে যেমন অতি ভক্তি চোরের লক্ষণ। ঠিক আছে, তাহলে এই যে ভক্তি, ভক্তি, অতি ভক্তি, এই ভক্তি হচ্ছে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদকে বিশেষায়িত করছে অতি এই শব্দটা, তাহলে অতি ভক্তি চোরের লক্ষণ, অতি হচ্ছে এখানে নাম বিশেষণ। নিশীথ রাতে বাঁশি বাজে, এই উদাহরণটা প্রচুর আসে, এটা একটু মাথায় রাখবেন। রাত, রাত মানেই হচ্ছে এখানে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদকে বিশেষায়িত করছে নিশীথ শব্দটা। তাহলে এই নিশীথ রাতে বাঁশি বাজে, নিশীথ এখানে নাম বিশেষণ হিসেবে ইউজ ইউজ হচ্ছে। আমরা আমি যখন এই এই বাংলা ব্যাকরণ পড়তাম, তখন আমি চেষ্টা করতাম যে এই উদাহরণগুলো যতবার এই টপিকটা পড়া হবে অ্যাকচুয়ালি মুখস্থ না, উদাহরণগুলো পড়ে যাওয়া। উদাহরণগুলো পড়লে সুবিধা হয় কি, এইখানের মধ্য থেকে, এই উদাহরণগুলো থেকে কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন কোশ্চেন আসে আর কি। এখানে উদাহরণ বলতে আসলে পড়তে পড়তে একটা জিনিস বারবার দেখতে দেখতে এটা অটোমেটিক্যালি আমাদের মস্তিষ্কে এটা ধারণকৃত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বারবার চেষ্টা করবো এই এই টপিকগুলো যখন আসবে আমরা উদাহরণগুলো বারবার পড়ে যেতে। ঠিক আছে, উদাহরণগুলো পড়লেই আমাদের এখান থেকেই কমন চলে আসে। যেমন এই যে নাম বিশেষণের যে প্রকারভেদগুলো বলা হচ্ছে, এখানে প্রকারভেদগুলো ওভাবে আসলে মনে রাখার প্রয়োজন নেই। আপনারা চেষ্টা করবেন উদাহরণগুলো একবার পড়ে যেতে। আমি এখান থেকে একটা উদাহরণ পিক করছি, যেমন প্রশ্নবাচক যে নাম বিশেষণ। ঠিক আছে, আমরা যে যখন প্রশ্ন করছি যে কত দূর পথ, ঠিক আছে, এখানে পথ, পথ হচ্ছে মূলত বিশেষ্য পদ। আর এই কত দূর, এই পথটাকে আমরা বিশেষায়িত করছি কত দূর বলে। তার মানে আবার যেহেতু এটা একটা প্রশ্নবাচক সেন্টেন্স, সেহেতু এটাকে এই এই কত দূরকে প্রশ্নবাচক নাম বিশেষণ বলা হচ্ছে। তদ্রূপ গুণবাচক নাম বিশেষণ, সংখ্যাবাচক নাম বিশেষণ, এগুলো যদি আপনারা নিজেরা যদি পড়েন বুঝতে পারবেন। এরপর বিভিন্ন আহ, বিশেষণ গঠনের যে পদ্ধতি। ঠিক আছে, আহ, এখানে আপনারা আহ, যেই বিষয়গুলো মনে রাখবেন সেগুলো হচ্ছে যে এই যে আহ, বিপসামূলক অব্যয়জাত, তারপর হচ্ছে অনুকার অব্যয়জাত। ঠিক আছে, এই এই সমাস সিদ্ধ, এগুলো একটু আপনারা মনে রাখবেন। আমার কাছে এগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। যেমন বিপসামূলক অব্যয়জাত যদি বলা হয়, যেমন এই যে মুখ, মুখটাকে এটা কেমন মুখ, হাসি হাসি মুখ। ঠিক আছে, মূলত আমরা বিশেষণ চেনার উপায় হচ্ছে আপনি কোনো বিশেষ্য পদ, সর্বনাম পদ অথবা ক্রিয়াপদকে যখন আপনি আহ, আপনি যখন এটাকে যখন আপনি কেমন দিয়ে কোশ্চেন করতে থাকবেন, তখন যে উত্তরটা পাবেন ওটাই মূলত বিশেষণ। কেমন মুখ, হাসি হাসি মুখ। কেমন চেহারা, কাঁদো কাঁদো চেহারা। আচ্ছা, এরপর আমি চলে আসি ভাব বিশেষণ। চার প্রকার: ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অপরের বিশেষণ, বাক্যের বিশেষণ। আমরা ক্রিয়া বিশেষণ, আহ, আমরা আহ, ক্রিয়াপদ যেখানে থাকবে, সেই ক্রিয়া সংগঠনের যে ভাব, কাল বা রূপ নির্দেশ করবে তাকে আমরা ক্রিয়া বিশেষণ বলছি। যেমন আহ সে খুব তাড়াতাড়ি হাঁটলো। ঠিক আছে, এখানে আমরা কিন্তু যদি এভাবে লিখতাম যে সে হাঁটলো, সে হাঁটলো, নর্মাল একটা সেন্টেন্স, সে হাঁটলো। আচ্ছা, এবার এটাকে যদি আমি একটু বিশেষায়িত করি, আহ এই ক্রিয়াপদটাকে যদি একটু বিশেষায়িত করি, যে সে তাড়াতাড়ি হাঁটলো। কেমন করে হাঁটলো, কিভাবে হাঁটলো, তাড়াতাড়ি হাঁটলো। তাহলে তাড়াতাড়ি এখানে একটা বিশেষণ। এবার এই তাড়াতাড়িটাকে যদি এবার এই বিশেষণ পদটা, এটাকেও যদি আমি আবার বিশেষায়িত করি, সে তাড়াতাড়ি হাঁটলো, আমি লিখতে পারি সে খুব তাড়াতাড়ি হাঁটলো। ঠিক আছে, তার মানে এখানে এই ক্রিয়াপদটাকেই বারবার বিশেষায়িত হচ্ছে। সে তাড়াতাড়ি হাঁটলো, সে খুব তাড়াতাড়ি হাঁটলো। আচ্ছা, এই খুব দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে ভাব, মানে ভাব বোঝানো। হ্যাঁ, কত, কিরকম তাড়াতাড়ি হাঁটলো, খুব তাড়াতাড়ি হাঁটলো, তাহলে এই খুব হচ্ছে এখানে ভাব বোঝাচ্ছে। আচ্ছা, আহ যেমন এই যে আরেকটা উদাহরণ আছে ক্রিয়া সংগঠনের ভাব, যে ধীরে ধীরে বায়ু বয়। কিভাবে বলছে, কিভাবে বায়ু বইছে, ধীরে ধীরে বায়ু আহ বইছে। আচ্ছা, এরপর যে আমরা যদি বলি যে বিশেষণীয় বিশেষণ কোনটা, সেটা হচ্ছে যে আহ বিশেষণকে বিশেষায়িত। যেমন এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত, আমি লিখতে পারতাম এ ব্যাপারে সে দুঃখিত, নর্মাল, এ ব্যাপারে সে দুঃখিত। কিন্তু এই দুঃখিত, এই যে বিশেষণ পদ, এই বিশেষণ পদটাকেও যদি আমি আরো আহ বিশেষায়িত করতে চাই,
ঠিক আছে? যেটা বাংলা ভাষায় যেটাকে বলা, আমরা যেটা আসলে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা যখন আড্ডা দিই তখন বলি যে মানে তেল মারা জিনিসটাকে, ঠিক আছে? মানে এই ব্যাপারে সে দুঃখিত। কেমন দুঃখিত? অতিশয় দুঃখিত। ঠিক আছে? আহ তাহলে এই যে দুঃখিত, এটা তো নিজেই একটা বিশেষণ পদ। এই বিশেষণ পদটাকে বিশেষায়িত করছে অতিশয় শব্দটা, তাহলে এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত। একইভাবে ক্রিয়া বিশেষণের বিশেষণ উদাহরণ দিতে পারছি যে রকেট অতি দ্রুত চলে। হ্যাঁ, রকেট দ্রুত চলে লিখতে পারতাম, এটাকে আমরা এই দ্রুত শব্দটাকে, এই বিশেষণটাকে আমি বিশেষায়িত করছি অতি দ্রুত বলে। আচ্ছা, অব্যয়ের বিশেষণ আমরা অব্যয় পদটাকে যখন আমরা বিশেষায়িত করব তখন সেটাকে বলছি আমরা অব্যয় বিশেষণ। সবচেয়ে বেশি এখানে ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। এটা ফুল একটা সেন্টেন্সকে যখন যে পদটা বিশেষায়িত করবে সেটাকে আমার হচ্ছে বাক্যের বিশেষণ। যেমন আমি যদি বলি দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, এখন এই ফুল সেন্টেন্সটাকে আমি বিশেষায়িত করছি একটা মাত্র শব্দের মাধ্যমে, সেটা হচ্ছে দুর্ভাগ্যক্রমে। দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে। আহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন চলে আসছি খুবই ইম্পর্টেন্ট টপিক বিশেষণের মধ্যে, সেটা হচ্ছে বিশেষণের অতিশায়ন। এখান থেকে প্রতিবারই কোশ্চেন, প্রায় প্রায় প্রতিবারই কোশ্চেন আসে আর কি। এটা একটু দেখে যেতে পারেন আপনারা। বিশেষণের অতিশায়ন বলতে কি বোঝাচ্ছে? এটা মূলত হচ্ছে আমরা ইংরেজিতে যে পড়েছি যে ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এটাই মূলত হচ্ছে এখানে বাংলা বাংলা ব্যাকরণ এটাকে বিশেষণের অতিশায়ন বলা হচ্ছে। বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ অবস্থা পরিমাণ বোঝাবে, গুণ অবস্থা পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনা বোঝাবে। ঠিক আছে? তুলনা বলতে কিরকম তুলনা? তুলনা যখন করি তখন তো কেউ বেশি কেউ কম এরকম একটা বিষয় চলে আসে। এটাকে আমরা ব্যাকরণের ভাষায় বলছি উৎকর্ষ বা অপকর্ষ বুঝাচ্ছে, তখন তাকে আমরা বিশেষণের অতিশায়ন বলছি। যেমন চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে চন্দ্র একটা বিশেষ্য পদ, পৃথিবী একটা বিশেষ্য পদ, তাহলে এই দুইটা বিশেষ্য পদের মধ্যে আহ 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 তুলনা বোঝাচ্ছে কে কার চাইতে কতটুকু ক্ষুদ্র। বলা হচ্ছে চন্দ্র পৃথিবী অপেক্ষা ক্ষুদ্রতর, এই ক্ষুদ্রতর শব্দটাই হচ্ছে এখানে মূলত বিশেষণের অতিশয়। তো এই বিশেষণের অতিশয়নের মধ্যে আহ, 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 একটা উদাহরণ প্রায় আসে। আহ, সেটা হচ্ছে, আচ্ছা, একটা উদাহরণ প্রায় আসে সেটা হচ্ছে যে আহ, ভূয়সী প্রশংসা। ঠিক আছে? এখানে এই যে ইয়স প্রত্যয়ন্ত কোন কোন শব্দের স্ত্রীলিঙ্গ রূপ বাংলায় প্রচলিত আছে, যেমন ভূয়সী প্রশংসা। ঠিক আছে? প্রশংসা কেমন প্রশংসা? ভূয়সী প্রশংসা। এই যে ভূয়সী, এটা এটা হচ্ছে এখানে এই তৎসম শব্দের অতিশায়ন। এটা একটু আসে। আহ, এখন এই যে অতিশায়ন, এই বিশেষণের অতিশায়নকে আমরা তো দুই ভাগে ভাগ করছি, একটা বাংলা শব্দের অতিশায়ন, তৎসম শব্দের অতিশায়ন। এই তৎসম শব্দের অতিশায়নের উদাহরণটা আসে, এটা একটু মাথায় রাখতে হবে। আরেকটা উদাহরণ আসে সেটা হচ্ছে যে এই বাংলা শব্দের অতিশায়নের মধ্যে এই যে কখনো কখনো ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দে ষষ্ঠী বিভক্তি চেয়ে থেকে প্রভৃতি শব্দের কার্য সাধন করে। ঠিক আছে? যেমন এ মাটি সোনার বাড়া। ঠিক আছে? এখানে সোনার, ঠিক আছে, এই যে র, র হচ্ছে একটা, আমরা জানি ষষ্ঠী বিভক্তি, সোনার র হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে এই মূলত এ বাটি সোনার চেয়েও বাড়া। ঠিক আছে? তাহলে এখানে চেয়ে, চেয়ে, চেয়ে শব্দটা এখানে আলাদাভাবে ইউজ না করে এই যে ষষ্ঠী বিভক্তি ইউজ হয়েছে, এই ষষ্ঠী বিভক্তিটাই এখানে অতিশয়, বাংলা শব্দের অতিশয়ন হিসেবে কাজ করছে। এ মাটি সোনার বাড়া, এই সোনা বাংলা শব্দ। আচ্ছা, আহ এক এই এই আমরা এই অতিশয়নে আর সময় ব্যয় না করে, অতিশয়নে আমরা আমরা বুঝতেই পারছি যে মূলত আহ, দুটো আহ, আহ, দুটো বিশেষের মধ্যে যখন তুলনা বোঝাবে। আহ, যেমন এই যে পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান, তাহলে এই পশুর মধ্যে সিংহ সর্বাপেক্ষা বলবান, এই সর্বাপেক্ষা হচ্ছে এখানে অতিশায়িত হচ্ছে, অতিশায়ন। পশুর মধ্যে সিংহ বলবান। এখন এই সিংহ বলবান, এই বলবান শব্দটাকে আমি আরো অতিশাহিত করছি সর্বাপেক্ষা দিয়ে। ঠিক আছে? মোস্ট পাওয়ারফুল। এখানে মোস্ট শব্দটা, মোস্ট মানে হচ্ছে এই যে সর্বাপেক্ষা, এই সর্বাপেক্ষা শব্দটা এখানে অতিশায়ন হিসেবে ব্যবহৃত হয়েছে।
আচ্ছা, আমরা আর একটু মুভ অন করি। আহ, আমরা সর্বনাম পদ সম্পর্কে একটু ধারণা নেই। এই যে বাংলা ভাষায় যে সর্বনাম, কি কি সর্বনাম পদ আছে, এই সর্বনাম পদ থেকে আহ, বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আহ, আগের যে বই ছিল, আগের বইয়ে সর্বনাম পদের প্রকারভেদ ছিল 10টা। নতুন ব্যাকরণ বইয়ে সেখানে 9টা বলা হচ্ছে। আমরা এই প্রত্যেকটা নাম আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা নাম এগুলো পরীক্ষায় দিয়ে দেয়। যেমন আহ তাবৎ, এটি কোন ধরনের সর্বনাম পদ? উত্তর হবে শাকুল্যবাচক সর্বনাম পদ। এখন এখন আমরা যদি এটা নাই জানি যে কোনগুলো সাকুল্যবাচক, কোনগুলো দূরত্ববাচক, কোনগুলো সামীপ্যবাচক, তাহলে কিন্তু আমাদের এটা মনে থাকবে না। আমি আপনি যখন এই চ্যাপ্টারটা নিয়ে বসবেন, হাতে অবশ্যই একটা কলম নিয়ে বসবেন। আপনি যেটাই যেটাই পড়বেন, চেষ্টা করবেন সেগুলো সাথে সাথে লিখে রাখতে। আচ্ছা, এখন এই যে সর্বনাম পদের সর্বনাম পদ বলতে আমরা কি বলছি, যে বিশেষের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়। আমরা যখন বারবার একটা সেন্টেন্সে বিশেষ শব্দ ইউজ করি, রহিম ভালো, রহিম স্কুলে যায়, রহিম রহিম ভাত খায়, এখানে বারবার রহিম শব্দটা ইউজ হচ্ছে। এই রহিম শব্দটা যাতে আমার বারবার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমরা প্রথমবার রহিম শব্দটা ইউজ করে পরবর্তীতে আমরা আমরা এই এই সে আহ, শব্দটা ইউজ করি, যে রহিম স্কুলে যায়, সে ভাত খায়, সে সে বিভিন্ন ধরনের কাজ করে। তার মানে এই যে সেই শব্দটা ইউজ হচ্ছে, সেই শব্দটাই হচ্ছে এখানে সর্বনাম পদ। এই সর্বনাম পদকে আমরা মূলত কয়েকটা ভাগে ভাগ করছি। যেমন ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো? আত্মবাচক সর্বনাম, স্বয়ং, নিজে, খোদ, আপনি। দূরত্ববাচক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সংযোগ জ্ঞাপক সর্বনাম, ব্যতিহারিক সর্বনাম, এটা পরীক্ষায় আসে। আপনা আপনি, নিজে নিজে। তারপর সামীপ্যবাচক সর্বনাম পরীক্ষায় আসে। এই, এরা, ইহারা, ইনি। সাকুল্যবাচক সর্বনাম একটু আগে বলেছি, সব, সকল, সমুদয়, তাবৎ। হ্যাঁ। সাকুল্যবাচক সর্বনাম অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম, কোনো, কেহ, কেউ, কিছু। অন্যাদিবাচক সর্বনাম অন্য, অপর, পর, এগুলো হচ্ছে সর্বনাম পদের উদাহরণ। আচ্ছা, এই যে আহ, আহ, নতুন যে ব্যাকরণ বই, এখানে পারস্পরিক সর্বনাম নামে একটা সর্বনাম এসেছে। যেমন পরস্পর পরিচিত, নিজেরা, নিজেরা। ঠিক আছে। এই পারস্পরিক সর্বনামের উদাহরণটা একটু মাথায় রাখবেন। আহ আমরা সর্বনাম পদ যখন পড়তে যাই, তখন পুরুষ চলে আসে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আশা করি পুরুষ সম্বন্ধে আপনাদের ভালোই ধারণা আছে। একটু জাস্ট বলে যায়, যে পরীক্ষায় আসতে পারে যে কোন কোন পদের পুরুষ নেই। দুইটা পদ, একটা হচ্ছে বিশেষণ পদ এবং অব্যয় পদ, এই দুইটা পদের পুরুষ নেই। আর আহ, আহ, অনেক সময় আহ, বলে দিতে পারে যে আহ, আহ, স্বয়ং বক্তায় কোন পুরুষ? উত্তর উত্তম পুরুষ। ঠিক আছে। আহ, আমি এখানে আর বেশি সময় নষ্ট না করি, এবার চলে যাই আমি হচ্ছে অব্যয় পদ। আচ্ছা, নতুন যে ব্যাকরণ বই, সেখানে অব্যয় পদ নেই। ঠিক আছে, অব্যয় পদ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই অব্যয় পদ আহ, বলতে অব্যয় মানে কি? অব্যয়, অব্যয় মানে যার কোনো ব্যয় হয় না, যার কোনো পরিবর্তন হয় না, যা অপরিবর্তনীয় সেটাই অব্যয় পদ। এই অব্যয় পদের এখান থেকে কিন্তু রিটেনে কোশ্চেন আসে। আপনারা চেষ্টা করবেন এই যে এই পদ পড়ার সময় এই একবার পড়ার মাধ্যমে যাতে আপনি রিটেনেও যাতে কভার করতে পারেন আর কি। অব্যয় পদ থেকে কোশ্চেন আসে রিটেনে। আহ এখন এই যে বাংলা অব্যয় শব্দ কোনগুলো, এটা মুখস্থ রাখতে হবে। আর, আবার, ও, হ্যাঁ, না। আর তৎসম অব্যয় শব্দ কোনগুলো? যদি, যথা, সদা, সহসা, অর্থাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত। হ্যাঁ, এর তৎসম অব্যয় শব্দ। আর বিদেশি অব্যয় শব্দ কোনগুলো? আলবৎ, বহুত, খুব, সাবাস, মারহাবা, খাসা, মারি ইত্যাদি। এই অব্যয় শব্দগুলো, উদাহরণগুলো তো মনে রাখবেন, এগুলো পরীক্ষায় আসে। অব্যয়পদ 4 প্রকার: সমুচ্চয়ী, অনন্বয়ী, অনুসর্গ অব্যয়, অনুকার বা ধনাত্মক অব্যয়। এই সমুচ্চয় অব্যয় কোনগুলো? এটা মূলত হচ্ছে আমরা কনজাংশন যেটা বুঝি, ঠিক আছে, ইংরেজিতে। সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, সংকোচক অব্যয়। ঠিক আছে। যে অব্যয় পদ একটি বাক্যের সাথে অন্য একটা বাক্যের
অথবা বাক্যস্থিত একটা পদের সাথে অন্য একটা পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটাবে তাকে আমরা বলছি সমুচ্চয় অব্যয়। এটা তিন ধরনের হয়: সংযোজক অব্যয়, বিয়োজক অব্যয়, এবং সংকোচক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় বলতে আমরা কি বুঝেছি? যেটা দুইটা 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 সেন্টেন্স বা দুইটা ওয়ার্ডের মধ্যে যখন এটা একটা সংযোজন তৈরি করবে। ঠিক আছে? যেমন উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়, তাহলে উচ্চপদ, সামাজিক মর্যাদা, এই দুইটা এই দুইটা ওয়ার্ডকে যে অব্যয়টা সংযোজন করছে সেটি হচ্ছে ও। এই ও হচ্ছে এখানে সংযোজক অব্যয়। তদ্রুপ বিয়োজক অব্যয়, এই যে হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী, তাহলে হাসেম আর কাসেম এই দুইটার মধ্যে যে কোনো একজন তো বাদ যাবে। ঠিক আছে? এটা বাক্যের ভাবে আমরা যা বুঝছি যে হাসেম কিংবা কাসেম এই দুজনের মধ্যে যে কোনো একজন দায়ী। তাহলে এই কিংবা দিয়ে যে কোনো একজনকে মাইনাস করা হচ্ছে, তাহলে কিংবা হচ্ছে বিয়োজক অব্যয়। আচ্ছা, আর সংকোচক অব্যয়, যে কোনো ভাবের সংকোচন করবে, যিনি তিনি বিদ্বান। বিদ্বান বলতে আমরা আমরা একটা আমরা সম্প্রসারিত বিষয় আমরা বুঝতেছি। কিন্তু আবার যখন বলছে অথচ, অথচ সৎ ব্যক্তি নন, তাহলে অথচ দিয়েই কিন্তু আবার এই জিনিসটাকে আবার মিনিমাইজ করে ফেলতেছে, আবার ভাবটা কি হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সংকোচক অব্যয়। আচ্ছা, এরপর আমরা পড়ছি যে অনুগামী সমর্থক অব্যয়। যে তিনি, যে, যদি, যদিও, যেন, এই কয়েকটা শব্দ সংযোগ অব্যয়ের কাজ করে তাদেরকে অনুগামী সমুচ্চয়ী অব্যয় বলা হয়। অব্যয় থেকে কোশ্চেন আসে, উদাহরণগুলো একটু মনে রাখবেন। আহ, যেমন তিনি যেমন তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্যভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। এই যেটাই হচ্ছে এখানে অনুগামী সমুচ্চয়ী অব্যয়। এরপর আসে আমরা অনন্যই অব্যয়। অনন্যই মানে হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ, অন্যয় সাধন করা। ঠিক আছে? অন্যয় মানে আমরা জানি সম্পর্ক সাধন করা, তাহলে অনন্যই, অনন্যই মানে হচ্ছে অন্যয় সাধন করবে না, মানে সম্পর্ক সাধন করবে না। তাহলে কে সম্পর্ক সাধন করবে না? যে সকল অব্যয় পদ, যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই, কিন্তু স্বাধীনভাবে নানান ধরনের ভাব প্রকাশ ব্যবহৃত হচ্ছে। যেমন আমি যেমন আমরা বলতে পারি যে আহ কি সুন্দর প্রভাতের রূপ। ঠিক আছে? কিন্তু এটাকে যদি আমি আরো একটু উচ্ছ্বসিত উপায়ে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমি লিখতে পারি যে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। তাহলে এই যে মরি মরি, ঠিক আছে, এই মরি মরি এই শব্দ দুইটা, এই দুইটা ইউজ না করলেও হতো, কিন্তু আরো যেহেতু আমি উচ্ছ্বাস প্রকাশ করছি এই জন্য মরি মরি শব্দটা ইউজ হচ্ছে। ভেবে দেখুন, এই মরি মরি, মরি মরি এই দুইটা শব্দের সাথে কি সুন্দর প্রভাতের রূপের কিন্তু আসলে ওরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি উচ্ছ্বাস প্রকাশ করছি। আচ্ছা, আহ আমরা আরেকটু সামনে যাই। অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয় কোনগুলো? যেমন আহ আহ, যে সকল অব্যয় শব্দ বিশেষ্য এবং সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে, বিভক্তির ন্যায়। যেমন ওকে দিয়ে এ কাজ হবে না, দিয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক, তৃতীয়া বিভক্তি। তাহলে এই যে দিয়ে, এই দিয়েটা হচ্ছে এখানে বিভক্তি ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করছে, সেটা হচ্ছে অনুসর্গ অব্যয়। ঠিক আছে? অনুসর্গ অব্যয়ের অপর নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়, এটা পরীক্ষায় আসে। আহ অনুসর্গ অব্যয় দুই রকম, একটা হচ্ছে বিভক্তি সূচক অব্যয়, বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ। অনুকার অব্যয়। অনুকার অব্যয় হচ্ছে মূলত বিভিন্ন শব্দ বা ধ্বনির অনুকরণ বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে অনুকার অব্যয়। আচ্ছা, যেমন আমরা জানি কোকিলের রব কুহু কুহু। ঠিক আছে? বাতাসের গতি শনশন, এগুলো। আহ আরেকটা বেশি আসে, সেটা হচ্ছে যে এই যে নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো? যত, তত, যথা, তথা, যখন, তখন, এগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয়। এটা পরীক্ষায় আসে। আহ আপনারা এই অব্যয় পদটা পড়ে যাবেন, এটা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। ক্রিয়াপদ। ক্রিয়াপদ, আমরা জানি ক্রিয়াপদকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাগ করা যায়। যেমন কর্মপদ। ক্রিয়াপদ কি জিনিস সেটা তো আমরা জানি, যে পদের দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলা হচ্ছে। ঠিক আছে? আহ, এবং আহ, এটা ইম্পর্টেন্ট যে এই বচন ভেদে ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না, এটা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? ক্রিয়ারূপের কোনো পার্থক্য হয় না কোন কিসের প্রেক্ষিতে? বচন ভেদে। আচ্ছা, এবার ক্রিয়াপদকে আমরা একটু আগে বলেছি যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাগ করা যায়। যেমন কর্মপদ থাকা না থাকার ভিত্তিতে সকর্মক অকর্মক, ভাব প্রকাশের দিক থেকে সমাপিকা অসমাপিকা, কর্তার সাথে ক্রিয়া সম্পর্কের ভিত্তিতে প্রযোজক ক্রিয়া অপ্রযোজক ক্রিয়া, গঠনের দিক থেকে তিন প্রকার: নাম ধাতুর ক্রিয়া, যৌগিক ক্রিয়া, মিশ্র ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে হচ্ছে যে ক্রিয়াপদের মাধ্যমে বাক্যের যে ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক আছে? যেমন প্রভাতে সূর্য উঠলে আমি
আমি শরীর চর্চা করি। ঠিক আছে, প্রভাতে সূর্য উঠলে আমি শরীর চর্চা করি, এখানে পুরো সেন্টেন্সটা সমাপ্ত হয়েছে ক্রিয়াপদগুলোর মাধ্যমে। কিন্তু আমি যদি বলি যে প্রভাতে সূর্য উঠলে, এরপর আর কিছু বললাম না, তখন কিন্তু এই যেই ক্রিয়াপদটা ইউজ হয়েছে উঠলে, এই উঠলেটা তখন হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। কিন্তু যখন আমি বলছি যে প্রভাতে সূর্য উঠলে আমি শরীর চর্চা করি, তখন এই এই যেহেতু পরবর্তী আমি শরীর চর্চা করির মাধ্যমে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে, সেহেতু এই উঠলে শব্দটা তখন সমাপিকা ক্রিয়া হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, সকর্মক ক্রিয়া আমরা জানি যেই ক্রিয়ার কর্মপদ আছে সেগুলো সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কর্মপদ থাকবে না তাকে অকর্মক ক্রিয়া বলা হচ্ছে। ঠিক আছে, সকর্মক ক্রিয়া আমরা চিনবো কিভাবে? ক্রিয়াপদকে যখন কি বা কাকে দ্বারা কোশ্চেন করব। যেমন বাবা আমাকে একটি বই দিয়েছেন। ঠিক আছে, বাবা আমাকে কি দিয়েছেন? বই দিয়েছেন। বই হচ্ছে সকর্মক ক্রিয়া। দিয়েছেন হচ্ছে সকর্মক ক্রিয়া। আচ্ছা, অকর্মক হচ্ছে যে ক্রিয়ার কর্মপদ নাই সেটাই অকর্মক ক্রিয়া। মেয়েটা হাসে। ঠিক আছে। আচ্ছা, ক্রিয়াপদকে এখন কথা হচ্ছে কর্মপদ আমি কিভাবে বের করব, একটু আগে বলেছি। ক্রিয়াপদকে যখন আপনি কি বা কাকে দ্বারা কোশ্চেন করবেন তখন আমরা কর্মপদ পাবো। যেমন আমি যদি বলি যে মেয়েটি হাসে, তাহলে কি হাসে, কাকে হাসে, এটা কোনো সেন্স মেক করে না। ঠিক আছে, তার মানে এই মেয়েটি হাসে, এটা মূলত হচ্ছে একটা এই হাসে হাসে হচ্ছে এখানে একটা অকর্মক ক্রিয়া। আচ্ছা, দ্বিকর্মক যখন দুইটা কর্ম থাকবে, গৌণ কর্ম, মুখ্য কর্ম বা প্রধান কর্ম, তখন যে ক্রিয়া দুইটা কর্ম থাকবে তখন দ্বিকর্ম ক্রিয়া বলা হচ্ছে। যেমন জাহিদ আমাকে একটি কলম গিফট করেছে। ঠিক আছে, জাহিদ কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, একটা কর্মপদ পেলাম, এটা গৌণ কর্ম। জাহিদ আমাকে কি দিয়েছে? একটি কলম দিয়েছে। তাহলে এই কলম শব্দটা হচ্ছে এখানে মুখ্য কর্ম। আচ্ছা, কখন মুখ্য কর্ম হয়, কখন গৌণ কর্ম হয়? যখন আপনি বস্তুবাচক কর্মপদ পাবেন তখন হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক যখন কর্মপদ পাবেন তখন গৌণ কর্ম। যেমন জাহিদ আমাকে, আমাকে মানে হচ্ছে ব্যক্তিবাচক, এই জন্য এটা গৌণ কর্ম। আর কি দিয়েছে? কলম দিয়েছে। কলম যেহেতু একটা বস্তুবাচক বিষয়, সেহেতু কলম হচ্ছে এখানে মুখ্য কর্ম। আচ্ছা, সমধাতুজ কর্ম, এটাও পরীক্ষায় আসে। যেমন আহ, এমন খেলা খেলেছো যে আমি বিমোহিত হয়েছি। এমন খেলা খেলেছো যে আমি বিমোহিত হয়েছি। এখানে খেলা, খেলেছো, এই যে দুইটা শব্দ, এমন কি করেছো, এমন খেলা খেলেছো, তাহলে বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ যখন একই ধাতু থেকে আসে, যেমন খেলা, খেল ধাতু থেকে এসেছে, খেলেছো সেটাও খেল ধাতু থেকে এসেছে, তাহলে এই খেলার খেল, খেলেছোর খেল যেহেতু একই ধাতু থেকে এসেছে, সেহেতু আহ একই ধাতু থেকে যে কর্মপদ তৈরি হচ্ছে সেটাই সমধাতুজ কর্মপদ। এখানে ধাতু জ, জ মানে হচ্ছে যশ, মানে সংস্কৃত শব্দে জ মানে হচ্ছে উৎপন্ন। তাহলে সমধাতুজ কর্ম মানে একই ধাতু থেকে যে কর্ম উৎপন্ন হয়, সেটাই হচ্ছে সমধাতুজ কর্ম। আচ্ছা, আহ পরীক্ষায় প্রযোজক ক্রিয়া, প্রযোজক কর্তা ওখান থেকেও আসে। যেমন যখন কোনো বাক্যের ক্রিয়ার কর্তা চালনায় থেকে অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে, তখন তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। পরীক্ষায় আসে যে প্রযোজক ক্রিয়া অপর নাম কি, সেটা হচ্ছে নিযন্ত ক্রিয়া বলা হয়। আচ্ছা, তাহলে মা শিশুটিকে, আমি যদি উদাহরণ বলি, মা শিশুটিকে হাসান, এখানে কিন্তু মা হাসছে না, মা শিশুটিকে হাসাচ্ছে। তার মানে মা, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা, দ্যাট মিন্স তিনি কাজটা অন্যকে দিয়ে করাবেন। আর প্রযোজ্য কর্তা যার উপর, যার মানে যাকে দিয়ে কাজটা যাকে দিয়ে কাজটা হবে। যেমন এই যে হাসির কাজটা করতেছে শিশু, তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা, আর যেহেতু হাসির কাজটা করছে শিশু, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, যার উপর প্রযোজ্য হচ্ছে সেটা হচ্ছে শিশু। আর চাঁদ দেখাচ্ছেন, এটা হলো প্রযোজক ক্রিয়া। আহ তদ্রূপ একই উদাহরণ, সাপুরে সাপ খেলায়, তাহলে খেলতেছে কে? সাপ, কিন্তু খেলাচ্ছে কে? সাপুরে, তাহলে সাপুরে হচ্ছে প্রযোজকর্তা, আর প্রযোজ্যকর্তা হচ্ছে সাপ। আশা করি বুঝেছেন। অপ্রয়োজক ক্রিয়া, যে ক্রিয়া কর্তা স্বয়ং সম্পূর্ণ কথা, অপ্রয়োজক ক্রিয়া বলা হয়। যেমন এখানে যদি মা শিশুকে হাসান এটা না বলে যদি মা হাসেন, তার মানে প্রযোজক কর্তা নিজে, নিজেই নিজে কাজটা করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রয়োজক ক্রিয়ার একটা উদাহরণ। আচ্ছা, এর অপ্রয়োজক ক্রিয়ার উদাহরণ, আচ্ছা নাম ধাতু এবং নাম ধাতুর ক্রিয়া। এগুলো হচ্ছে একটু ধাতু সম্বন্ধে একটু ধারণা থাকা লাগে। ধাতু ক্লাসটা যখন হবে, হলে তখন এই ধাতু সম্বন্ধে একটু বলতে পারবো। তার মানে এই যে নাম ধাতুর ক্রিয়া, আগে বুঝতে হবে যে এই বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়, ঠিক আছে, এই অব্যয়গুলোর পরে যখন আ প্রত্যয় যুক্ত হয় তখন যে ধাতু গঠিত হয় তখন তাকে নাম ধাতু বলা হয়। তাহলে আমরা
যেমন এই যে বাঁকা, বাঁকা, বাঁকা হচ্ছে একটা বিশেষণ পদ। ঠিক আছে, যেমন বলি যে কলমটি বাঁকা, কলমটি কেমন, কলমটি বাঁকা, তার মানে বাঁকা হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা, এই বিশেষণ পদটার সাথে যখন আমি আ প্রত্যয় যুক্ত হচ্ছি, আ প্রত্যয় যুক্ত করছি, তখন ওই বাঁকা বাঁকাই থাকছে, কিন্তু এই বাঁকাটা হয়ে যাচ্ছে নাম ধাতু। ঠিক আছে। আচ্ছা, এই নাম ধাতুর সাথে যখন যে ক্রিয়াপদ ইউজ হচ্ছে তখন সেটাকে বলছি আমরা নাম ধাতুর ক্রিয়া। যেমন কঞ্চিটি বাঁকিয়ে ধরো, এখানে নাম ধাতুর বাঁকা, এটার সাথে ধরো, এই ধরোটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়াপদ। তাহলে পরীক্ষা আসতে পারে যে কঞ্চিটি বাঁকিয়ে ধরো, এই ধরো এটা কি ক্রিয়া, এটা হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। ওকে। আহ ধনাত্মক অব্যয়, আমরা জানি ধনাত্মক মানে কি, অনুকার, মানে কোনো কিছুর ধ্বনি বোঝাচ্ছে। যেমন আহ আহ আহ, আমরা কথা কথা বলে থাকি যে ব্যথায় কনকনাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কনকন, কনকন হচ্ছে আপনার ধনাত্মক একটা অব্যয়। আচ্ছা, এই ধনাত্মক অব্যয়ের সাথে যখন আ যুক্ত হচ্ছে, আ প্রত্যয়, তখন হচ্ছে কনকনা। আচ্ছা, এবার এই দাঁতটি ব্যথায় কনকনাচ্ছে, তার মানে এই কনকনার সাথে যখন কন আছে, যখন এই এটা যুক্ত হচ্ছে তখন এই কনকনাচ্ছে, এটা হয়ে যাচ্ছে একটা নাম ধাতুর ক্রিয়া। আমরা একটু সামনের দিকে যেতে থাকি। এরপর আসছে যে যৌগিক ক্রিয়া। ঠিক আছে। আহ, আমি কিন্তু প্রথমেই বলেছি যে ক্রিয়াপদের প্রকারভেদগুলো, সমাপিকা অসমাপিকা ক্রিয়াটা ভাব প্রকাশের দিক থেকে, কর্মপদ থাকার না থাকার ভিত্তিতে সকর্মক অকর্মক, কর্তার সাথে ক্রিয়ার সম্পর্কের ভিত্তিতে প্রযোজক অপ্রযোজক। এখন যে আমি যৌগিক ক্রিয়া বলছি এটা কিন্তু গঠনের দিক থেকে ক্রিয়াপদকে ভাগ করা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখন যৌগিক ক্রিয়াতে বলা হচ্ছে কি, যে একটা অসমাপিকা ক্রিয়া এবং একটা সমাপিকা ক্রিয়া যদি একটা বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন যেমন আমরা আহ আহ, একটা সমাপিকা ক্রিয়া আমরা নেই। যেমন আহ সাইরেন বেজে উঠলো। ঠিক আছে, সাইরেন বেজে উঠলো। আচ্ছা, আহ, কথার কথা ধরেন, যদিও এটা মানে সেন্স মেক করে না, আমি জাস্ট বোঝার সুবিধার্থে বলছি। সাইরেন উঠলো। ঠিক আছে, সাইরেন উঠলো, এটা একটা সমাপিকা ক্রিয়া ধরা যেতে পারে, উঠলো, কারণ সেন্টেন্স শেষ হচ্ছে। আচ্ছা, এবার সাইরেন বেজে, এই বেজে যদি থাকতো তাহলে এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া হতো, কারণ এটা কোনো সেন্স মেক করে না। আচ্ছা, এখন আমি যখন একটা অসমাপিকা ক্রিয়া বেজে আর একটা সমাপিকা ক্রিয়া উঠলো, এই দুইটা যখন একসাথে অ্যাড হয়ে যাচ্ছে তখন একটা বিশেষ অর্থ প্রকাশ করছে, তখন তাকে আমরা বলছি যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো, এই বেজে উঠলো এটা দিয়ে আকস্মিকতা বোঝাচ্ছে, তার মানে এই সাইরেন বেজে উঠলো এটা যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার উদাহরণগুলো তো মনে রাখবেন, এগুলো পরীক্ষায় আসে। মিশ্র ক্রিয়া, বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে যখন কর, হ, দে, পা, যা, কাট, ধর, ছাড়, মার, এগুলো, এই ধাতুগুলো যখন ইউজ হয় তখন তাকে আমরা মিশ্র ক্রিয়া বলছি। এটা আমরা ইজিলি বুঝতে পারবো। আহ, যেমন বিশেষ্যের পরে আমরা তাজমহল দর্শন করলাম, আমরা তাজমহল দর্শন করলাম। এখানে আহ আহ, এখানে আমরা জানি দর্শন, এই দর্শনটা কি, এটা কিন্তু একটা কি বিশেষণ ছিল, এই দর্শন, দর্শন ছিল হচ্ছে একটা আপনার আহ এটা ছিল আপনার ক্রিয়া, আহ ক্রিয়াবাচক বিশেষণ না, দুঃখিত, বিশেষ্য। এটা ছিল আপনার আহ গুণবাচক, দুঃখিত, ভাববাচক বিশেষ্য। দর্শন ভাববাচক বিশেষ্য ছিল। এই ভাববাচক বিশেষ্যের সাথে এই ভাববাচক বিশেষ্যের সাথে যখন আমাদের ক্রিয়াপদটা যুক্ত হয়েছে, ঠিক আছে, ক্রিয়াপদ যখন যুক্ত হয়েছে তখন আহ আহ, যেই যেই ক্রিয়াটা গঠিত হয়েছে তখন সেটা হচ্ছে মিশ্র ক্রিয়া। যেমন দর্শন করলাম, দর্শন করলাম, কর, এই যে কর, এটা হচ্ছে একটা ধাতু। ঠিক আছে, করলাম, তখন দর্শন করলাম, এই যে দর্শন করলাম এটা হবে পুরোটাই একটা মিশ্র ক্রিয়া। ধনাত্মক অব্যয় যদি ধরি, যেমন ঝিমঝিম, এটা একটা ধনাত্মক অব্যয়, ঝিমঝিম করছে, এটা পুরোটাই হচ্ছে একটা মিশ্র ক্রিয়া। আহ আচ্ছা, এবার আমরা ক্রিয়া বিশেষণ সম্পর্কে আমরা এটা ক্রিয়া বিশেষণ সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আহ
এরপর আসি আমরা অনুসর্গ। অনুসর্গ আহ, তেমন বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার একটু উদাহরণগুলো একটু দেখে যেতে পারেন। অনুসর্গ, আহ, আচ্ছা, এই যে অনুসর্গ বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি, ঠিক আছে? বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়, কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করছে, তখন তাকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। তাহলে অনুসর্গের অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। ঠিক আছে? আহ যেমন আহ যেমন তিনি পুত্র সহ উপস্থিত হলেন। এই যে পুত্র সহ, এই সহটা হচ্ছে এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এই যে তোমাকে দিয়ে আমার চলবে না, এই দিয়ে, এই দিয়ে হচ্ছে এখানে অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন দেখেন, এই যে দিয়ে, এই দিয়ের, এটার কিন্তু কোনো এটার কিন্তু কোনো অ্যাকচুয়ালি এটার কোনো মিনিং নাই। দিয়ে, আপনি যদি শুধু দিয়ে শব্দটা ইউজ করেন এটার কোনো মিনিং নেই, কিন্তু এটা যখন একটা সেন্টেন্স ইউজ হচ্ছে যে তোমাকে দিয়ে আমার চলবে না, এই দিয়েটাই হচ্ছে তখন একটা ফুল একটা সেন্টেন্স মেকিং এ এটা ভূমিকা রাখছে। এই জন্য দিয়ের নিজস্ব কোনো অর্থ না থাকলেও এটা সেন্টেন্স গঠনে যেহেতু সহায়তা করছে, এই দিয়ে শব্দটাই তখন হয়ে যাচ্ছে অনুসর্গ। এবং এটার এগুলোকে অব্যয় শব্দ বলা হচ্ছে। অনুসর্গ হচ্ছে বেসিক্যালি কিছু অব্যয় শব্দ। আচ্ছা, আহ এবার আসে আমরা যোজক বলতে আমরা কি বুঝছি। ঠিক আছে? যোজক সম্বন্ধে আমরা একটু আগে যে সংযোজক অব্যয়ের কথা বলেছি, এটাই মূলত হচ্ছে যোজক। ঠিক আছে? আহ, আমি একটু সময় সংক্ষিপ্ত, এই কারণে আমি খুব কনসাইসলি পড়িয়ে চলে যাচ্ছি। আহ, কোনগুলো কোন ধরনের যোজক? ঠিক আছে, যেমন সাধারণ যোজক, জাস্ট যেই যোজক দুইটা শব্দ বা বাক্যকে অ্যাড করবে, যেমন সালাম ও কালাম এই কাজটি করেছে, ও, ও হচ্ছে এখানে সাধারণ যোজক। বিকল্প যোজক, লাল বা কালো কলমটি আনো, হয় লাল না হয় কালো, তাহলে বা, লাল বা কালো, তাহলে বা হচ্ছে বিকল্প যোজক। বিরোধ যোজক, তাকে আসতে বললাম তবু এলো না, তাকে আসতে বলছি কিন্তু সে আসলো না, তাহলে তাকে আসতে বলছে, এটা একটা অনুগ্রহ করছি কিন্তু সে আসছে না, তাহলে তার আর আমার মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে গেছে বক্তব্যের। এটাই হচ্ছে এখানে বিরোধ যোজক, তাকে আসতে বললাম তবু এলো না। তবু হচ্ছে এখানে বিরোধ যোজক। কারণ যোজক, বসার সময় নেই তাই যেতে হচ্ছে, তাহলে যাওয়ার কারণটা কি? বসার সময় নেই, সময় নেই। তাহলে এখানে তাই শব্দটা দিয়ে মূলত কি হচ্ছে, কারণটা দেখাচ্ছে। আহ এরপর আমরা আবেগ, আবেগগুলো, আবেগগুলো কি, এগুলো আপনারা জাস্ট উদাহরণ এগুলো দেখলে বুঝতে পারবেন। আহ এখন যেগুলো পরীক্ষায় আসে, আমি মূলত সেগুলোর উপর ফোকাস করছি আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার বিশেষ্য থেকে বিশেষণ, এ এ এ- এ ধরনের কিছু আসে পরীক্ষাতে, এগুলো একটু আপনারা দেখে যেতে পারেন। ঠিক আছে? যেমন প্রহার, এটা একটা বিশেষ্য শব্দ। ঠিক আছে? এটাকে আপনি যখন বিশেষণ করবেন তখন এটাকে কি বলবেন? তখন সে হয়ে যাবে প্রহৃত। ঠিক আছে? খণ্ড, খণ্ডিত, খণ্ড হচ্ছে বিশেষ্য পদ, এটার বিশেষণ পদ হচ্ছে খণ্ডিত। ঠিক আছে? আচ্ছা, এগুলো আপনারা একটু পড়ে যাবেন। এগুলো আসলে ওভাবে বলে বলে পড়ানোর মতো কোনো কিছু নেই, এগুলো আপনারা নিজ থেকে পড়বেন, একটু প্র্যাকটিস করবেন। বারবার পড়লে মূলত এইগুলো চলে আসবে। খুব খুব কঠিন কিছু না, আবার ফেলে দেওয়ার মতো না, পরীক্ষায় আসে। আচ্ছা, এই যে এখানে প্রিলিমিনারিতে কি কি এসেছে এগুলো দেখে দেখে যান, দেখে গেলে মোটামুটি আহ, চলে আসবে। আমি এখানে যে আলোচনাগুলো করেছি এগুলোর প্রত্যেকটাই হচ্ছে পরীক্ষা আসার মতো, দেখে যান। এরপর আসি আমরা ক্রিয়ার কাল। আমরা টেন্স পড়েছি, এই টেন্সই মূলত হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল তিন ধরনের: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। ঠিক আছে? আহ, আপনারা আহ, এই যে আহ, বিভিন্ন যে বর্তমান কালের যে বিভাজন, অতীতকাল এবং ভবিষ্যৎকালের যে বিভাজন, এগুলো একটু পড়ে যাবেন ভালো মতো। আহ যেমন বর্তমান কাল আমরা তো বুঝি। ঠিক আছে? আহ বর্তমানে যা ঘটছে সেটাই বর্তমান কাল। এখন বর্তমান, এগুলো থেকে কোনগুলো পরীক্ষাতে আসে? মূলত উদাহরণগুলো, যে আহ, সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ দিয়ে দিল, ওই উদাহরণ থেকে বলা হলো যে আহ, কোনগুলো পরীক্ষায় আসে, কোনগুলো উদাহরণ দিল, ওই উদাহরণগুলো থেকে বলা হলো যে কোনটা ঘটমান বর্তমান কাল। ঠিক আছে? এগুলো তখন পরীক্ষায় লিখতে হয়। যেমন যে
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এটা হচ্ছে এখানে মূলত পুরাকঠিত বর্তমান। ঠিক আছে। আহ এরপর যে তাড়াতাড়ি কাজটি করো, ঠিক আছে, এটা হচ্ছে অনুগা বর্তমান। এগুলো আমি খুব বেশি ডিপে বলছি না। এগুলো আপনারা একবার পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি জাস্ট এখান থেকে কিভাবে প্রিপারেশনটা নেবেন, কোনগুলো পরীক্ষায় আসে, এগুলোই বলে যাচ্ছি, উদাহরণগুলো পড়ে যাবেন মূলত। আহ আচ্ছা, এই অতীতকাল থেকে যে আহ, আহ, যেমন পরীক্ষায় উদাহরণ আসে যে প্রদীপ প্রদীপ নিভে গেল, প্রদীপ নিভে গেল, এই নিভে গেল, এটা হচ্ছে এখানে সাধারণ অতীত। আহ তারপর হচ্ছে আপনার নিত্য অতীত, যেমন প্রতিদিন ফুল ফুটতো, এই ফুটতো, এটা হচ্ছে নিত্য অতীত। তো এগুলো পরীক্ষায় আসে। তদ্রূপ ভবিষ্যৎকালের উদাহরণগুলো একটু দেখে যাবেন। আচ্ছা। আহ এরপর আমরা কারক বিভক্তি, বিসিএস এর যে ট্রেডিশনাল যে সিলেবাস, সেখানে আমি আহ, কারক বিভক্তি দেখছি না। আহ, কিন্তু আপনারা কারক বিভক্তি থেকে তাও কোশ্চেন চলে এসেছিল। তো আপনারা একটু এই কারক বিভক্তিগুলো একটু দেখে যাবেন। ঠিক আছে। বেশি সময় এখানে ইনভেস্ট করার দরকার নাই। জাস্ট জাস্ট উদাহরণগুলো একবার দেখে যাবেন একটা। ঠিক আছে। আচ্ছা। আমরা আহ, কর- আমরা এই কর্তৃকারক, কর্মকারক, তারপর হলো যেহেতু নতুন বই কিন্তু আবার সম্প্রদান কারক নেই। ঠিক আছে। অপাদান কারক, অধিকরণ কারক, ঠিক আছে, করণ কারক, এই যে বিভিন্ন কারক সম্পর্কে আমরা ছোটবেলায় শিখেছি, এগুলো একটু জাস্ট আমরা মেমোরাইজ করব। আচ্ছা। এবার আমরা 40তম বিসিএস এ আমরা দেখলাম যে এই কারক থেকে একটা কোশ্চেন হয়েছে যে দ্বারা দেয়া কর্তৃক, এগুলো বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? উত্তর হচ্ছে তৃতীয়া বিভক্তি। ঠিক আছে। এই একটা কোশ্চেনই এসেছে। আর অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতেও হচ্ছে আপনার এখান থেকে কোশ্চেন আসে। সেটা আপনারা নিজ থেকেই আহ, দেখে যান। আহ, আহ, আর হলো, আমি এখন যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে বাক্য। ঠিক আছে। বাক্য থেকে কোশ্চেন আসে। এই বাক্য থেকে এই কোশ্চেন, এবং বাক্যের বিষয়টা হচ্ছে আপনার এই বাক্য থেকে যে কোশ্চেন আসে এগুলো রিটেনও আপনার কাজে লাগবে। ঠিক আছে। আহ, বাক্যের যে বিভিন্ন বাক্যের যে বিভিন্ন আহ, আপনার বাক্যের যে বিভিন্ন অংশ আছে, যেমন উদ্দেশ্য, বিধেয়, ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি আমাদের মোটামুটি একটু সবারই জানা আছে। এই এগুলো থেকে কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে বাক্যের যে বিভিন্ন বিভাজন, যেমন সরল বাক্য, যৌগিক বাক্য, তারপর হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। ঠিক আছে। এগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে। আপনাকে একটা সেন্টেন্স তুলে দিল, ওখান থেকে বললো যে আসলে যে এটা কোন ধরনের বাক্য। আহ, যেমন 26তম বিসিএস আমরা দেখছি যে তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম। ঠিক আছে। আহ, এটা হচ্ছে মূলত একটা জটিল বাক্য। আচ্ছা। তাহলে আমরা কিভাবে এই আহ, আমরা বাক্যগুলো বুঝতে পারবো? ঠিক আছে। আমরা যদি সরল বাক্য বলি, সরল বাক্য কি? সরল বাক্য জাস্ট একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে। যেমন যেমন রহিম বাড়িতে যায়, রহিম বাড়িতে যায়, এটা একটা সরল বাক্য। এরপর যদি আমরা বলি যে একটা একটা জটিল বাক্যের যদি উদাহরণ বলি, আহ, যিনি এই কাজটি করেছেন তিনি শাস্তিপ্রাপ্ত হবেন। তাহলে যিনি, তিনি, যে, সে, এই শব্দগুলো আপনারা যখন দেখবেন বাক্যে, তখন এগুলো হয়ে যাচ্ছে জটিল বাক্য। ঠিক আছে। এখানে মূলত সাবঅর্ডিনেট ক্লজ চলে আসে। ঠিক আছে। এই জন্য এটা জটিল বাক্য। এরপর আসি হচ্ছে আমরা যৌগিক বাক্য। আহ, রহিম বাড়িতে যায়, করিম করিম ভাত খায়। এখন এই দুইটা আহ, আলাদা সেন্টেন্সকে যখন আমরা অ্যাড করে ফেলবো, তখন বিভিন্ন কনজাংশনের মাধ্যমে, তখন সেটাকে বলছি আমরা যৌগিক বাক্য। ঠিক আছে। আচ্ছা। আহ, যেমন একটা উদাহরণ দিতে পারি যে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তাহলে তার বয়স বেড়েছে এটা একটা বাক্য, তার বুদ্ধি বাড়েনি এটা একটা বাক্য। এই দুইটা বাক্যকে আমি কিন্তু এই অব্যয় পদটা দিয়ে আমরা অ্যাড করে ফেলেছি।
তখন আমরা বলছি যে তার বয়স বেরোচ্ছে কিন্তু বুদ্ধি বাড়েনি। তার মানে এটা একটা তখন হয়ে যাচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, এগুলো আহ, এর আগে এসেছে, নতুন ভাবে যে আসবে না সেটা বলা যায় না, যেহেতু যেহেতু পিএসসি এখন কিছুটা অভিনব উপায়ে আহ, আহ, পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। সেহেতু এই বিষয়গুলো চলে আসতে পারে। এবং এই বাক্যের যে শ্রেণী বিভাগ, এগুলো আপনার রিটেনেও আসবে, রিটেনে এই কোশ্চেনগুলো আসে। আচ্ছা, এরপর আসছে বাগধারা। বাগধারা এগুলো নিতান্তই প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে, আপনারা আহ, আহ, একটা যে কোনো একটা বই থেকে, ঠিক আছে, আপনারা এই বাগধারাগুলো পড়ে যেতে পারেন। যেগুলো বারবার পরীক্ষায় আসছে, সেই বাগধারাগুলো আপনারা পড়ে যাবেন। আহ, ওগুলো যাতে কোনোভাবেই যাতে ভুল না হয়, সেই ফোকাসটা আপনারা রাখবেন। আর হচ্ছে যে বাক্য সংকোচন, বাক্য সংকোচন এই সেম, এটাও আপনারা একটা আহ, বই নিয়ে ওই বই থেকে হচ্ছে আপনারা এই বাক্য সংকোচনগুলো পড়ে যাবেন। বাক্য সংকোচন থেকে বাগধারা থেকে কোশ্চেন বিগত বছরে এসেছে, আসতে পারে। ঠিক আছে, যেমন এই যে 40তম বিসিএসি দেখছি যে অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়। হ্যাঁ, যেটা আমরা ইংরেজিতে বলছি যে প্লেগিয়ারিজম। ঠিক আছে, এটাকে বাংলায় বলা হচ্ছে কুম্ভীলক বৃত্তি। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। যেমন প্রসিত ভর্তৃকা, এটার অর্থ কি? এই যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে প্রসিত ভর্তৃকা বলা হয়। তাহলে এই যে বাক্য সংকোচন, এই বাক্য সংকোচন গুলো আপনারা দেখে যাবেন। আশা করি আজকের যে টপিক, এই টপিকগুলো আমি কভার করেছি। আপনারা এর মধ্যে যদি কোনো ধরনের কোনো আহ, আপনাদের কনফিউশন থেকে থাকে, সেটা পরবর্তীতে আমি যখন ক্লাস নিব, তখন আপনারা সেটা টুকিয়ে রাখতে পারেন, আমাকে তখন জিজ্ঞেস করতে পারেন। আশা করি আজকের ক্লাস এখানেই আমি সমাপ্ত করছি। আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে আহ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই ঈদের বন্ধে আপনারা একটু ভালো মতো প্র্যাকটিস করেন। আর প্রতিদিন অন্তত একটা বা দুইটা আপনারা কোশ্চেন ব্যাংক সলভ করেন। তাহলে মূলত এই প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আপনারা খুব ইজিলি আয়ত্ত করতে পারবেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।